তৃণমূল যারা যায় তারা তো টাকার জন্যই যায়। তৃণমূলের প্রচারে গেলে অভিনেত্রীদেরকে 20 লাখ 25 লাখ করে টাকা দেয়া হচ্ছে। কি বলছো? 2011 সালে সরকার বদলানোর পর তখন ইন্টারফেয়ারেন্স শুরু হলো এবং তখন মাননীয় মুখ্যমন্ত্রীর কোথাও মনে হলো এইটা আমার ঘর বাড়ি। আস্তে আস্তে আমরা বুঝতে পারলাম শিল্পীরাও একটা আনুগত্যের জায়গায় এবং ফেভারিটিজমের জায়গায় এবং সুযোগ সুবিধার জায়গায় এক এক করে শাসক দলের খুব কাছের হতে শুরু করলো। যারা 21শে জুলাইয়ের মঞ্চে যায়, ডিরেক্টর প্রডিউসাররা মনে করলো তাদেরকে যদি আমি কাজ দিই, আমার কাজের ব্যাপ্তি এবং কাজের টাকা আসা মানে ফান্ড আসতে হবে, তো সেটার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে, কারণ আমি শাসক দলের ঘনিষ্ঠ লোকেদেরকে নিচ্ছি। তো তারপরে তাদের এখন অনেকেরই মনে হচ্ছে আমি গিয়ে ভুল করেছি, আমি এখন অভিনয় ফিরতে চাই। মানে যতদিন ওনারা গাছের খেলেন তারপরে এখন আবার তলার গুঁড়োতে আসছেন। আর্টিস্ট ফোরাম প্রভু আমরা বৃত্ত সেটা কিন্তু নয়। একটা সিরিয়ালের স্ক্রিপ্ট কি হবে, সেই সিরিয়ালে পশ্চিমবঙ্গে রেপ হয়েছে এটা দেখানো যাবে না, সেটা রিশুট করতে হয়েছে একটা সিরিয়ালকে। সে কি রে? হ্যাঁ, যেখানে চিত্রনাট্যকারকে কিছু আন্ডার দ্য টেবিল দেয়া হয় সেই ট্র্যাক বাড়ে। আমি এরকম কথাও শুনেছি। ঘন্টা পাথরের উপর জলের মধ্যে বসে আছিস, ক্যামেরা ঠিকঠাক হবে, হ্যাঁ, তারপরে আমার শট নেওয়া হবে। আচ্ছা, একদম। আজকে ভাবা যায় সমস্ত শিল্পীদের দেখে মুখ ঢেকে পালাতে হচ্ছে, চোর চোর বলে ছুটছে। সম্মানে কোথায় ছিলেন আর কোথায় গিয়ে দাঁড়ালেন। নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে আপনাদের স্বাগত। আজকে আমি কথা বলবো রূপালী রায় ভট্টাচার্যের সঙ্গে, এবং প্রথমেই বলে দিই যে একটু গরম গরম হবে কথাগুলো। তার কারণ আমি ওকে যে ইন্টারভিউ করব এটা আমি ওকে বলেইছিলাম ওর একটা ছোট একটা ক্লিপিং দেখে, একটা সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে, যেখানে রাহুল মারা যাওয়ার পরে ও ভীষণ ভাবে সে তাতে আবেগতাড়িত হয়ে হোক বা ওর মনে পড়ে যাওয়াই হোক, সেই কারণে তুই বোধহয় আমাদের আর্টিস্টদের যে কি কি ফেস করতে হয় বা টেকনিশিয়ানদের শুটিং এ যে কি কি ফেস করতে হয় আমি একটা এক্সাম্পল লিখেছিলাম। এবং ওরও সেরকম একটা পরিস্থিতি উঠেছিল এবং মারাত্মক সেই পরিস্থিতিটা, যেটা শুনে আমার মনে হয়েছিল যে ওর সঙ্গে কথা বলা খুব জরুরি। সেই জন্যই আজকে ওর সঙ্গে গল্প করতে এসছি, কথা বলতে এসছি, জানতে এসছি যে কি কি পরিস্থিতির মধ্যে দিয়ে। এখন তো অনেকেই মুখ খুলছে, জিতু কমলও মুখ খুলেছে এবং আরো অনেকেই মুখ খুলছে যে তাদের কিরকম পরিস্থিতি হয়েছে, কিরকম কিরকম লোকে থ্রেট করেছে, কত লোক কাকে কি কেস দিয়েছে, এইগুলো তো সবাই মুখ খুলছে। আর তোর কাছ থেকে মুখ খোলার থেকেও বেশি আমি পরিস্থিতিটা কিরকম ছিল, মানে কতদূর হেনস্থার শিকার হতে হয়েছে সেটা একটু জানতে চাই। আগে তোর পরিস্থিতিটা কিরকম হয়েছিল? আমার ওই পরিস্থিতিটা যেটা হয়েছিল, আমি একটি স্যাটেলাইট চ্যানেলে একটা চরিত্রে অভিনয় করেছিলাম। সেটা একটা সুপার ন্যাচারাল গল্প ছিল এবং সেখানে একজন তান্ত্রিক ছিলেন। সেই তান্ত্রিক একটা ছোট বাচ্চা মেয়ে ছিল, সে বাচ্চা মেয়ের উপরেই গল্পটা ছিল। সিরিয়ালটির নাম ছিল একজন তান্ত্রিকের নামে। সেই নামে একটা ওটিটিতে এখন সিরিজও তারপরে হয়েছে। সেই সিরিয়ালে শুটিং করতে গিয়ে আমার যা অভিজ্ঞতা হয়েছিল, মানে আমি এইটা খুব এক্সট্রিম হয়েছিল বলে বলছি, কিন্তু এক্ষেত্রে যেটা হয়েছিল আমার মনে হয়েছিল সেটা অসম্ভব দায়িত্ব জ্ঞানহীনতা নাকি এর পেছনে কোথাও অন্য কোনো কারণ ছিল বা কোনো সাইকোলজিক্যাল সমস্যা ছিল যিনি করেছিলেন জানি না। মানে একজন শিল্পী, সে তিস্তার খরস্রোতা, তিস্তার রঙ্গিত যেখানটা মিলছে সেখানে প্রচন্ড খরস্রোতা, লোকাল লোকেরাই বলছে সাবধানে নামবে। আমাদের সেখানে শুটিং করতে হয় এবং এই ফিলহাল এই ঘটনাটার পর ডুবুরি বা অ্যাম্বুলেন্স এইগুলো ভাবা হয়েছে, আগে না এগুলো আমরা ভাবিও নি। তার কারণ হচ্ছে আমাদের তখন সোশ্যাল মিডিয়া অতটা সবে সবে এসেছে এবং সিনিয়ররা এভাবে শুটিং করছে, বড়রা বলছে এভাবেই হয়, এসব কিছু বলিস না, কোনো ব্যাপার নয়। সে খরস্রোতা জলে নেমে ডুবে, আমার একটা শট আছে, হঠাৎ করে উঠবো, তারপরে আবার ভিএফএক্স এ আরেকটা ক্যারেক্টার। জানতিস সাঁতার? জানতিস? সাঁতার তো আমি জানিই না। ও, তাহলে ওখানে ডুববি কি করে? ডুববো মানে একটা পাথরের মধ্যে পা খাজের মধ্যে আটকে মাথা নিচু করে জলের তলায় বসে থাকবো। বাবা, সেইভাবে শট দেওয়া অব্দি ঠিক আছে, কিন্তু ক্যামেরা তখনও গাড়ি থেকে নামেনি। ক্যামেরা তারপর নৌকো করে এপার থেকে ওপারে যাবে, তারপরে ক্যামেরাকে সেট করা হবে, ওই পারে গিয়ে ডিওপি ক্যামেরা সেট করবেন, তারপর তো আর্টিস্ট জলে নামবে। আমাকে আগে জলে বসিয়ে দেওয়া হলো এবং সেখানে তখন ব্যালেন্স রাখতে পারছি না, ক্রমশ টান বাড়ছে। ইপি যিনি ছিলেন উনি মানে একজন বিখ্যাত, মানে তখনও ক্যামেরা আসেনি, তোকে জলে ডুবে? একদম, ডিরেক্টর বলেছেন না বসে থাক। এবার সেইখানে সেই অবস্থাতে পা সরে যাচ্ছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দাদার ভরসা আমি সেবারে উদ্ধার হয়েছিলাম। এবং যে মানে কতক্ষণ ওখানে ওরকম করে? 3-3.5 ঘন্টা। সে কি 3-3.5 ঘন্টা? তুই উঠে বললি না কেন আমি উঠি আগে, ক্যামেরা ঠিক হোক? হ্যাঁ, সেটা বলছি, আবার সঙ্গে সঙ্গে ডিরেক্টর বলছে এই ও উঠেছে কেন, ওকে বসতে বলো।
আর সত্যি কথা বলতে গেলে এটা না, এটা কেন, মানে বসতে বলো কেন, ওয়াই? আমি বলতে পারবো না। এই ডিরেক্টর হার্নেসে আমাকে ঝুলিয়ে দিয়েছেন, তখনও ক্যামেরা নামেনি, আমি উপর থেকে ঝুলছি। ওই ডিরেক্টর একজন হার্নেসের টেকনিশিয়ান আমাকে নামিয়ে, হঠাৎ ক্যামেরা আসেনি বলে উনি চলে গেলেন। সেটা পরে বলবি, এটা আগে শেষ কর। এবং সেইখান থেকে তারপরে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং ইপি তারা রিয়াক্ট করছে, বাট তারপরেও বসে আছি। ফাইনালি সেই শটটা উদ্ধার হলো। এবং তুমি বলতে পারো 3 ঘন্টা পাথরের উপর জলের মধ্যে বসে আছিস, ক্যামেরা ঠিকঠাক হবে, হ্যাঁ, তারপরে আমার শট নেওয়া হবে। আচ্ছা। একদম। এবং সত্যি কথা বলতে গেলে সেই সময়টা না ইন্ডাস্ট্রিতে ওয়ার্ক কালচারের পালাবদল হচ্ছে। এইটা যদি 2007-08 হতো, আমার মনে হয় না এই অবস্থা হতো। এবং তখন সমস্যা হলে সমাধান করার জন্য তখন আমি অর্গানাইজেশনে গিয়ে বলতে পারতাম। এই যে পালাবদলের পরে 2015-16 থেকে না, তখন আমরা জানি না কাকে গিয়ে বলবো, কোথায় গিয়ে বললে সমস্যার সমাধান মানে হবে। রাজনৈতিক পালাবদলটা কি বিরাট ভাবে ছাপ হ্যাঁ, ফেলেছে? নিশ্চয়ই মারাত্মকভাবে ছাপ ফেলেছে। প্রত্যেকে ইনসিকিউর হয়ে গেছে। এবং সেই সময়টা, তখন আজকের আমিটাও হয়নি, তখন আমার আজকের সেটা ছিল না। আমি রুখে দাঁড়িয়ে বলবো এটা অন্যায় হচ্ছে, সেই সিনিয়রিটিটা তখন আমার আসেনি। না। আজকে এটা আমি কেন, আমার সামনে একটা জুনিয়র সাথে হলে বলবো এটা অন্যায় হচ্ছে। আমি তোয়াক্কা করি না যে ওর সাথে হয়েছে, আমি কেন। না, তাহলে তো তোর সঙ্গে হবে। হ্যাঁ, হ্যাঁ, মানে সব থেকে বড় কথা, ওইটুকু মেরুদণ্ড নিয়ে তো শিল্পীর না, এবার মেরুদণ্ড যদি না থাকলো, তাহলে কি ঘোড়ার ডিমের শিল্পী বলতো? না সেটা ঠিক, কিন্তু আরেকটা কথা তুই যে বললি যে ওপরে দাঁড় করিয়ে দিয়েছিল। হ্যাঁ, হার্নেসে যেটা হচ্ছে, ওটাতে ভিএফএক্স প্রচুর ছিল। বললাম না, ওপর থেকে সাই করে নেমে আসছি, বাচ্চাটাকে তুলে নিয়ে আবার এটা কোন সিরিয়াল? ওই সেম সিরিয়াল, সেম ডিরেক্টর। আচ্ছা। এবার সেখানে ক্যামেরা যথারীতি প্লেস হয়নি, আমাকে হার্নেস থেকে ঝুলিয়ে দিয়েছে। হার্নেস পরে ঝোলা মানে তুমি জানো, পুরো বুকে, পুরো এইখানে, মানে আমাদের ওই গ্রোয়েন জোন থেকে না কাটতে শুরু করে দেয়। যতই প্যাডিং থাকে না কেন, পুরো বডি ওয়েটটা থাকে তো, কুচকির কাছ থেকে পুরো কাটতে শুরু করে দেয়। এবং সেই অবস্থায় শরীরটা তো ঝুলছে, পুরো ঝুলছে তো ওপর থেকে, পুরো বডি ওয়েটটা। তারপরে যিনি উনি তো বেরিয়ে চলে গেলেন। আমি চেঁচাচ্ছি আমাকে নামাও নামাও, ওনার পেছন পেছন ওনার সাঙ্গ পাঙ্গরাও সবাই বেরিয়ে গেলেন। এটা এক ধরনের তো মহিলা হ্যারাসমেন্ট। একদম তাই, হ্যাঁ, একদম তাই। এবার তখন হয়তো সেই বোধটা আমার তৈরি হয়নি যে এটাকে কোথায় গিয়ে কমপ্লেন করা যায়, কোথায় গিয়ে বলতে পারি, সেটা তখন অবধি আমার কাছে ধারণা ছিল না। আর সবাই একটা কিছু বলিস না, মুখ খুললেই কাজ চলে যাবে। এখন ওই সমুদ্রে পেতেছি শয্যায় শিশিরে কি হবে ভয়। তারপরে একটা সময় এলো যখন কাজ থাকাটাই খুব অবাক ব্যাপার। যারা স্পষ্ট, এই যে তোর এরকম হলো, সেটা তুই আর্টিস্ট ফোরামে জানাসনি? আর্টিস্ট ফোরামে না তখন থেকেই কাকে জানাবো, এবার তুই কি বলবো, সেটা না খুব কনফিউশন। আমি ইন্ডাস্ট্রিতে যখন এসেছি, আমার আর্টিস্ট ফোরামে কার্ডই করে দিয়েছিলেন বুম্বাদা। একটা ছবি করেছিলাম প্রভাত রায় শুভদৃষ্টি, তখন কার্ড ছাড়া শুটিং করা যেত না ছবি। তার পরবর্তীকালে শুনলাম আর্টিস্ট ফোরাম বলেছে না, এরম ভাবে আমরা কাউকে আটকাতে পারি না, যে কেউ কাজ করতে পারে। সেগুলো পরবর্তীকালে জানলাম। তখন কিন্তু বলা হয়েছিল একটা ডিসিপ্লিন, একটা নর্মস এর মধ্যে তোমাদের থাকতে হবে। ইন্ডাস্ট্রিও কোথাও একটা ওয়ার্ক কালচার, একটা ডিসিপ্লিন আছে। আমাদের ইন্ডাস্ট্রিতে কখনো কোনো প্রয়োজনে আমরা মুখ্যমন্ত্রীর কাছে, তথ্য সংস্কৃতি মন্ত্রী তখন বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন, তার কাছে গিয়ে হাত পায়ে ধরে কান্নাকাটি করছি, কোনোদিন হয়নি। আমাদেরকে পেমেন্ট ইস্যু হয়নি, 100 বার হয়েছে। পার্থকর ছিলেন তখন ফেডারেশনের মাথায়। বুম্বাদা এবং পার্থকর দুজনে মিলে জয়েন্ট কোঅর্ডিনেশন কমিটি তৈরি করলেন। সেখানে আমাদের সবাইকে দায়িত্ব দেওয়া হলো যে একটা ভিজিলেন্স টিম হবে। তখন 11-12 দিনে পেমেন্টের একটা স্ট্রাকচার হয়েছিল। প্রচুর পেমেন্ট বাকি রয়েছে। 11-12 দিনে ফ্লোর টু ফ্লোর আমরা গিয়ে দেখবো। আর্টিস্ট ফোরাম থেকে টিম যাবে। পরবর্তীকালে যেটা হলো, আর্টিস্টদের বলা হলো তুমি মেল করো, তোমার নামে একটা প্রডিউসারকে ফরওয়ার্ড করবো। এই চুগলখড়ের মতন ব্যাপারটা ছিল না। তখন ফোরামের দায়িত্ব ছিল, ফোরামে শুধু আর্টিস্ট কমপ্লেন করবে, কে কমপ্লেন করেছে প্রডিউসার অব্দি যাবে না। আমাদের যারা টিম, যারা রেগুলার কাজ তুই ধর করছি, কমপ্লেন করলি, আমি ফোরামে কমপ্লেন করলাম, ফোরামের যে টিম সে গিয়ে প্রডিউসারকে বললো তোমাদের এখানে পেমেন্ট ক্লিয়ার হয়। আচ্ছা, প্রডিউসারের সাহস ছিল না বলার, কে বলেছে বলো? না না, ওপর থেকে যে তোকে ঝোলানো হয়েছিল, তুই যখন কমপ্লেন করলি, কি সেটা তো 2016, আমি তো 7-এর গল্পটা বলছি। ওকে 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 7 থেকে 2011 অব্দি ওয়ার্ক কালচার ওয়াজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট। বুম্বাদা ছিল, দেবজানিদি ছিল, অরিজিৎদা ছিল। তখন ফোরামে কমপ্লেন করা মানে ফোরাম বলতো আমরা দেখছি। ফোরাম আমাদের গার্ডিয়ান ছিল। এবং আমার মনে হয়েছিল একটা সংগঠনের সদস্য হতে হবে, একটা প্রাইড না, আর্টিস্ট প্রথম কাজ করতে আসছি, ফোরামের কার্ড, বুম্বাদা কার্ড সই করে দিচ্ছে, ছবি করছি। এবং আর্টিস্ট ফোরাম মেম্বার বলে সেই সম্মানটাও সবার ছিল। এবং ওই কোঅর্ডিনেশন কমিটির কাজ ছিল কোথাও কোনো আর্টিস্টের পেমেন্ট না হলে, যার জন্য ফেডারেশন ফোরাম একসাথে করেছিল, কোনো টেকনিশিয়ান শুট করবে না। আর কোনো টেকনিশিয়ানের শুট ক্লিয়ার না হলে, পেমেন্ট ক্লিয়ার না হলে,
আর্টিস্ট শুট করবে না। এত সুন্দর একটা ব্যাপার। এইভাবে কাজ শুরু হলো। তার জন্য কিন্তু কোনো প্রডিউসারকে সাথে মামলা মোকদ্দমা কিচ্ছু হয়নি। ফাইনালি দেখা গেল সেই চাপে পেমেন্ট ক্লিয়ার হতে শুরু করলো। তখন ইন্দ্রনীল সেনের সাথে একটি স্যাটেলাইট চ্যানেল, ইন্দ্রনীল সেন খুব ভালো পে মাস্টার ছিলেন, ওনার যিশুদা খুব ভালো পে মাস্টার ছিলেন, ওনাদের হাউসে কোনো সমস্যা হতো না। সেই ইন্দ্রনীল সেনের চ্যানেল টাকা আটকিয়ে রাখলো কোনো কারণে, চ্যানেলের সাথে কিছু সমস্যা হয়েছিল। ইন্দ্রনীল সেন হাত তুলে দিয়ে বললেন আমার কাছে টাকা নেই, আমার পেমেন্ট রিলিজ করছে না। ইন্দ্রনীল সেন কি প্রোডাকশন? হ্যাঁ, ওনার তখন প্রোডাকশন ছিল, নীল সীমানা, রানী কাহিনী, রাজা গাজা, এই প্রোডাকশন গুলো চলতো। ওনার যেহেতু ইন্টেনশন সাহি ছিল, ওনার ইন্টেনশন ঠিক ছিল, ওই প্রডিউসারের হয়ে আর্টিস্ট টেকনিশিয়ান ওই চ্যানেল বয়কট করেছিল, চ্যানেলের সাথে শুট বন্ধ করেছিল যাতে প্রডিউসার পেমেন্ট পায়। তাই এটা একটা জয়েন্ট ফ্যামিলি ছিল, কখনো আমরা প্রডিউসারের এগেনস্টে লড়তাম, কখনো আমরা প্রডিউসারের ফরে লড়তাম, এবং সবটা নিজেদের মধ্যে একটা হোমোজিনিয়াস ব্যবস্থা ছিল। 2011 সালে সরকার বদলানোর পর তখন ইন্টারফেয়ারেন্স শুরু হলো, এবং তখন মাননীয় মুখ্যমন্ত্রীর কোথাও মনে হলো এইটা আমার ঘর বাড়ি হয়ে গেছে। এবং সেইখানে ওনার শুরুর দিকে তো হানিমুন পিরিয়ড থাকে। প্রথমে উনি ডাকলেন জয়েন্ট টি পার্টিতে, মুখ্যমন্ত্রী ডেকেছেন, আমরা সবাই গেলাম। উনি দেখলেন সব সিরিয়াল দেখেন, আমরা তো গত বাবা উনি সিরিয়াল দেখেন, আমাদেরকে চেনেন, হেভি এক্সাইটমেন্ট যা হয়। আগের সরকার কিন্তু আমাদের নিয়ে মাথাও ঘামাতেন না, বলতো তোমাদের কাজ তোমরা করো। ওইটা হওয়ার পর আস্তে আস্তে তখন এই জায়গাতে আস্তে আস্তে ওনাদের লোক ঢুকতে শুরু করলো। প্রথম যখন এখানে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস এসেছিলেন, সবাই বলেছিলেন ফেডারেশনের সভাপতি উনি কোন ফ্লোরে কাজ করেন, টেকনিশিয়ান গিল্ডের কার্ড ছাড়া তো হয় না। উনি সাথে শুনলাম 200 জন নাকি যারা পার্টি ক্যাডার তারা নাকি টেকনিশিয়ান এখানে আসবে। এই আমরা তখন কিন্তু আমি 7 বছর ইসি কমিটি করেছি, এক্সিকিউটিভ কমিটি মেম্বার ছিলাম 2007 থেকে 2014। 2011-12-তে আমাদের কিন্তু প্রমাদ গোনা শুরু হলো। আমরা বললাম এটা কি ভালো হবে, মানে যারা ইন্ডাস্ট্রির লোক তার বদলে বাইরের লোক আসলে আমাদের টেকনিশিয়ানদের তো কাজ কমে যাবে। কিন্তু তখন সবাই বুঝতে পারছে না কি হবে না হবে, একটা কনফিউশন অনেক। তখন অব্দি দেবযানীদি, অরিজিৎদা রয়েছে ফোরামে, তারা ফাইট করছে। আস্তে আস্তে আমরা বুঝতে পারলাম শিল্পীরাও একটা আনুগত্যের জায়গায় এবং ফেভারিটিজমের জায়গায় এবং সুযোগ সুবিধার জায়গায় এক এক করে শাসক দলের খুব কাছের হতে শুরু করলো। আমরা সারা জীবন যেটা চেয়েছিলাম, আর্টিস্ট ফোরাম একটা অরাজনৈতিক সংগঠন ছিল, সক্রিয় রাজনীতির রং এখানে আসবে না। কারণ সেখানে দেবদূতদা ছিলেন, বাদশাদা ছিলেন, বেনুদা ছিলেন, তারা বিপ্লবদা ছিলেন, সক্রিয়ভাবে তারা হয়তো একটা রাজনীতির আদর্শে বিশ্বাসী, কিন্তু কোনোদিন দেবদূতদা মানে অভিনেতা, বেনু সব্যসাচী চক্রবর্তী মানে অভিনেতা, তার পরিচয় কিন্তু সিপিএম ছিল না, সেটা তার নিজের প্রেফারেন্স। কিন্তু এবার আর্টিস্ট ফোরামে সিপিএম এবং টিএমসি হওয়া শুরু হলো, এবার এই রাজনৈতিক রং হওয়া শুরু হলো। এবং আমরা বুঝতে পারলাম কোনো সিদ্ধান্তই এখান থেকে হচ্ছে না, কোনো সিদ্ধান্ত এখান থেকে হচ্ছে না। যারা বিভিন্ন পদে আছেন, আমার মনে আছে লাস্ট মিটিং করেছিলাম 2014-এ, তখন সব্যসাচী চক্রবর্তী সম্ভবত ফোরামের সেক্রেটারি বা কিছু ছিলেন। উনি খুব হোপলেসলি বললেন বুঝতে পারছি না, মানে এভাবে হলে তো সংগঠনে কাজ করা যাবে না, এইটা আমার মনে আছে। এবং 14-র পরে আমি নিজেই আর কমিটিতে থাকলাম না, কারণ আমরা তখন ভেতরে ভেতরে বুঝতে পারছি ফোরামের হাত থেকে ক্ষমতা চলে যাচ্ছে, ইন্ডাস্ট্রি কি করে চলবে সেটা সক্রিয়ভাবে রাজনীতিতে ঢুকে যাচ্ছে, এবং সেখান থেকে ফেডারেশন আস্তে আস্তে রাজনীতির রঙে আসছে এবং শিল্পীরা রাজনীতির রং লাগিয়ে নিচ্ছে। সেইখান থেকে দাঁড়াতে দাঁড়াতে এবং আর্টিস্ট ফোরাম নিজের সত্তা হারাতে হারাতে একটা সময় আর্টিস্ট ফোরামে আগে সিলেকশন ছিল, ইলেকশন শুরু হলো। সেটা হলো 2019-এ, 2019-এ বা 2021-এ, আমি সালটা ভুল বলে থাকতে পারি, 2021 সম্ভবত, ভোটের আগে যখন ইলেকশন হলো, তখন আমরা কিছু শিল্পী সক্রিয়ভাবে কেন্দ্রীয় সরকারে, তখন বিজেপি, আমরা রাজনীতির রং নিয়েছি। এই রাজনীতির রঙে তুমি যদি জিজ্ঞেস করো, আমরা 12 জন একসাথে জয়েন করেছিলাম, মানে বিজেপি জয়েন করেছিল। সেইটার কারণ তুমি যদি বলো যে রূপালী তুই কি রাজনীতি করবি বলে গেছিলি, না, কেন্দ্রীয় সরকারে তখন যদি বিজেপি না থেকে কংগ্রেস সরকার থাকতেন, বিজেপি না থেকে আপ থাকতেন, সমাজবাদী পার্টি থাকতেন, সমাজবাদী পার্টি এআইএডিএমকে থাকতেন, আমরা মাথা ঘামাতাম না। আমরা শুধু বাড়িতে বাবা কাকার অত্যাচারে যদি টিকতে না পারি দাদুকে নালিশ করতে গেছিলাম। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে সাহায্য চাই। আচ্ছা, তুই যে বলছিস যে এই যে চেঞ্জ হতে শুরু করলো, তার মানে একটা অত্যাচারের বিষয় আছে। অবশ্যই, দেখো অত্যাচারের ধরম, ফেভারিটিজমটা হতে লাগলো। যারা 21শে জুলাইয়ের মঞ্চে যায়
ডিরেক্টর প্রডিউসাররা মনে করলো তাদেরকে যদি আমি কাজ দিই, আমার কাজের ব্যাপ্তি এবং কাজে টাকা আসা মানে ফান্ড আসতে হবে তো, হ্যাঁ। সেটার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে, কারণ আমি শাসক দলের ঘনিষ্ঠ লোকেদেরকে নিচ্ছি, তাদের মাধ্যমে আমি সরকারের নেতা মন্ত্রী যারা আছে তাদের কাছ থেকে আমি আরো অনেক বেশি টাকার ইনভেস্টমেন্ট পাবো। ফেডারেশনের তরফ থেকে যেটা করা হলো, এই যে প্রথম মানে রুল তৈরি করা হলো, এতজন টেকনিশিয়ান নিতে হবে, এই করতে হবে, এইভাবে কাজ করা যাবে, এইভাবে ছাড়া কাজ করা যাবে না, এই রুলস অ্যান্ড রেগুলেশনসটা কোথাও সাফোকেট করতে শুরু করলো। কারণ আমার মনে আছে 2015 সালে তখন সন্দীপ দা বলে একজন, সেই সময়টা মানে প্রথম নীলসীমালাতে উনি বোধহয় কো প্রডিউসার ছিলেন, তারপর এখন কি করেন উনি জানি না, উনি বলেছিলেন একটা ছোট স্কেলিটন ইউনিট নিয়ে বাইরে শুট করতে যাওয়া হয়েছিল বলে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস কৈফিয়ত চেয়েছিলেন। কাকে জিজ্ঞেস করে কোন সাহস? আচ্ছা, আগে কি এই 50 জন লোককে নিয়ে যেতে হতো? আগে বোধহয় 200 মানে কিলোমিটার আগে দর্শকদের জানিয়ে রাখি যে কোনো ছবি শুটিং করতে হলে যে ওদের ফেডারেশনের নিয়ম অনুযায়ী একটা নির্দিষ্ট সংখ্যক ইয়েকে নিয়ে যেতে হয়, মানে মানে তাদের শিল্পী মানে অভিনেতা না, টেকনিশিয়ান, কলাকুশলীদের নিয়ে যেতে হয়, এবং সেটা না নিয়ে গেলে সেই সিনেমাটার উপরেই কোপ পড়ে, তাই তো? সেটা হ্যাঁ একদম, সেটা বাড়তে বাড়তে বোধহয় 50 জন হয়েছে। এক্স্যাক্টলি। এবং মানে ছোট একটা ছবির কিছু করতে গেলেও 50 জনকে তোমার টাকা দিতে হবে। একদম তাই, যাদেরকে প্রয়োজন নেই, মানে দুজন সাউন্ড ডিপার্টমেন্ট নিতে হলে দুজনকে নিতে হবে, যেখানে একজনকে নিয়েই কাজ হয়ে যাচ্ছে। সমস্যা হয় সব সময়, সব প্রডিউসারের তো প্রচুর টাকা থাকে না, সেই প্রেসারের জন্য ইন্ডাস্ট্রিতে কাজ কমতে শুরু করলো। কাজ তো এখন নেই। তখন ওই যে তুমি বললে না যে এই প্রেসার, 2019-এ গেছিলাম, কারণ তখনই বুঝতে পারছি ইন্ডাস্ট্রিতে ফান্ড ঢুকছে না, কাজ যেখানে 50টা হতো সেখানে সেটা 20টা এসে দাঁড়াচ্ছে, এবং এই 20টার মধ্যে 18টা কাজ কারা করবে সেটা মোটামুটি নবান্ন থেকে ঠিক হয়ে যাচ্ছে, এবং তখন তার ছত্রছায়ায় যে প্রোডাকশন হাউসের বিশাল রমরমা, তারাই তখন একচ্ছত্র মনোপলি তৈরি হয়ে গেছে, তারাই ডিসাইড করছেন কোন অভিনেতা কোন অভিনেত্রীকে নেওয়া হবে, কারা কাজ করবেন এবং কারা কাজ করবে না, কারা আমাদের কাছে তারা করবেন, ওরা আমাদের কাছের নয়, ওরা যায় না 21শে জুলাইয়ের মঞ্চে, ওরা বাদ, বাদ মানে বাদ। এবং একটা প্রডিউসার বাদ করলে বাকি প্রডিউসাররা ব্যান্ড ওয়াগন এফেক্টে তিনি যা করছেন, ঠিক বাবা আমরাও ভালোর দলে থাকি, আমাদের তো এখানে ব্যবসা করে খেতে হবে, সেম চেন সিস্টেম শুরু হলো। এইটা হতে হতে কাজ যখন কমতে শুরু করলো 2019-এ, আমরা তখন বুঝতে পারলাম আমাদের তো একটা জন্য আমরা এই শাসক দলের থেকে মুক্তি পেতে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে সাহায্য চাইলাম, কিন্তু কেন্দ্রীয় সরকারের তখন যে পার্টি ছিল সেই পার্টির থেকে আমাদেরকে বলা হলো আমরা সরকারে নিয়ে, আমরা চেয়েছিলাম এখানে ফান্ড আসুক, ইনভেস্টমেন্ট আসুক, কাজ বাড়ুক, সবাই তাহলে কাজ পাবে, তার জন্য একটা পিপিটি বানালাম। তখন এখানকার সমস্ত প্রথম শ্রেণীর ডিরেক্টর, মানে একটা মিটিং ডাকা হয়েছিল বিজেপির তরফ থেকে, সেই মিটিংয়ে কিন্তু অনিকদাও ছিলেন, ভেঙ্কটেশ। তারপরে যখন ওরা সরকারের দায়িত্ব বললো যতক্ষণ না সরকারে আসছি আমরা দায়িত্ব নিতে পারবো না, আমাদের তখন সবাই বুঝতে পারলো যে এখানেই এখন সার্ভাইভ করতে হবে। সার্ভাইভ করার মানে বিজেপি বললো আমরা সরকারে না এলে এটা কিছু করতে পারবো না, কারণ ওদের ওখানে করতে পারবো না, মানে আমাদেরকে অন্তত তাই জানানো হয়েছিল। এবং সেখান থেকে যখন, এবং আমার আরো বেশি রাজনীতি থেকে সরে আসার আরো একটা বড় কারণ, আমি ওখানে গিয়ে বুঝতে পারলাম দিস ইজ নট মাই কাপ অফ টি। এবার সেখান থেকে চলে আসার পর অনেকেই কিন্তু আবার তখন বাকিটা শাসক দলে, মানে শাসক দল থেকে কেউ গিয়েছিল বিজেপির কাছে, আবার সেখান থেকে আবার অনেকে শাসক দলে ব্যাক করে, যেমন শ্রাবন্তী ছিল, অনেকেই ব্যাক করে যাদের মনে হয়েছে তারা গেছে। আমাদের যাদের মনে হয়নি, কারণ আমাদের দিনের শেষে এক এবং একমাত্র উদ্দেশ্য হচ্ছে অভিনয় করব। আচ্ছা, এদের ব্যবহারটা কিরম ছিল যারা শাসক দলে ঢুকে পড়লো? তাদের না একটা এমন ঔদ্ধত্য, আমি তোমায় বলছি দিদি, যখন ওই সময়টা হচ্ছে, আমি একটা ছবির প্রিমিয়ারে গেছি, আমাকে ইনভাইট কেউ খুব একটা করতো না, কারণ আমি তখন অচ্ছুত ছিলাম। আমি প্রিমিয়ারে গেছি, আমার সঙ্গে দাঁড়িয়ে একজনের সামনে দাঁড়িয়ে খুব পরিচিত একজন সহ অভিনেত্রী এবং পরিচালক, দুজনের সাথে দেখা হয়েছে, ভালো আছো, ন্যাচারালি যেটা হয় মিডিয়ার লোকজন সঙ্গে সঙ্গে তিনজনকে একসাথে পেয়েছি, ছবি তুলবো। যেই দেখলো মিডিয়ার ছবি তুলছে, স্যাট করে সরে গেল, আমার পাশে দাঁড়িয়ে ছবি তুললে তাদের যদি পরিত্যাগ করা হয়, আমার বক্তব্য হচ্ছে এখন তারাই আবার গেরুয়া টাক্সিডো করে সেই অনুষ্ঠানে ঢুকে পড়ছে। তবে কোয়েলের সঙ্গে তারপর আমার দেখা হয় না। কোয়েল সবসময় খুব পলিটিক্যালি কারেক্ট থাকার চেষ্টা করে, কোয়েল সবসময় মনে করে তার ভাবমূর্তি যেন স্বচ্ছ থাকে। বাট সেক্ষেত্রে আমি বলবো তৃণমূল সরকারের 2019-20 পরে যারা
বা 2015-16 পর থেকে যারা তৃণমূল সরকারে গেছে, তারা ভাবমূর্তি, সেটা তুমি দেবের কথা বলো, রাস্তার কথা বলো, তারা প্রত্যেকে এটা জেনেই গেছে এখানে যাচ্ছে আখের গোছাতে। তো ভাবমূর্তির কিছু নেই। তারা মনে করবেন আমি রাজনীতি করব, রাজনীতি করে এখানে অভিনয় করে লাইফটা ভীষণ আনসার্টেন হয়ে যাচ্ছে, আমি এখন রাজনীতি করে ক্ষমতা থাকবে, তাহলে আমার টাকাও হবে, আমি অভিনয়টাও করতে পারবো। তারপর যখন তার মধ্যে আমি এমন একটা লবি তৈরি করে ফেলছি, তো আমার যখন এই রাজনীতি চলে যাবে, আবার যারা শাসক দলে আসবে, আমি সেই রাজনীতিটা করবো। কারণ তৃণমূল করলে আর যাই থাকুক না কেন, মানুষের তো, আমি অন্তত শিল্পীদের কোনো ইন্টিগ্রিটি নিয়ে তারা তৃণমূল করছেন আমি এখনো অব্দি দেখিনি। যদি কাউকে দেখি আমি বলবো যে না, ওনার সেই ইন্টিগ্রিটি আছে। তো তারপরে তাদের এখন অনেকেরই মনে হচ্ছে আমি গিয়ে ভুল করেছি, আমি এখন অভিনয় ফিরতে চাই। মানে যতদিন ওনারা গাছের খেলেন, তারপরে এখন আবার তলার গুঁড়োতে আসছেন। না, এখানে একটা বক্তব্য, যেটা যারা ধরো মেম্বার অফ পার্লামেন্ট, তাতে তো টাকা পায়, তো মজা কথা নয়। সরকার থেকে সেই টাকাটা আমরা দিই, আমাদের ট্যাক্সের টাকা। এবার আমি আবার সিনেমায় ফিরে আসব, আমি এখন ওই সাংসদ থাকবো না, রাত ছেড়ে দাও, হেরে গেছে বিধায়ক, ছেড়ে দাও। সাংসদ থাকবো না তারা তো বলছেন না, তাদের টেনিয়ার শেষ হলে, ওনারা টেনিয়ার শেষ হলে না, টেনিয়ার শেষ হয়ে গেলেও কিন্তু দেখো দায়বদ্ধতাটা কি, ও কি নেবে না, তোমার পেনশন নেবে না? পেনশন একটা মোটা অ্যামাউন্ট অফ টাকা। আমার মনে হচ্ছে যারা তৃণমূলে গিয়ে বলেছেন এটাতেই প্রচুর উন্নয়ন হচ্ছে, আর যারা সরকারটা পড়ে যাওয়ার পরের দিনই বলছেন এখানে সবাই অত্যন্ত অসৎ, আমাকে জোর করে এমপি বানিয়ে দিয়েছে, আমি আজ অব্দি 3-3বার এমপি হয়ে যাচ্ছেন জোর করে, এই কথাগুলো তো অর্থহীন। আর নুসরাত সম্পর্কে কি বলবে? মিমি নুসরাতের ক্ষেত্রে আমার মনে হচ্ছে এটা তো রাজনীতির লোকই নয়। কিন্তু আমি এটা 100 বার বলবো, তৃণমূলে গিয়ে কেউ যদি বলতেন আমাকে ক্ষমতার সঙ্গে থাকতে হবে, নয়তো আমি সার্ভাইভ করতে পারবো না, সবাই করছে আমিও করছি, আমারও তো আদর্শ নিয়ে মাথা ঘামালে চলবে না, তাকে আমি সম্মান করতে, কেউ এটা বলবে না। কিন্তু যারা বলছেন আমি তো একদম দুগ্ধপোষ্য শিশু, আচ্ছা, আমাকে বোকা বানিয়ে মন্ত্রী করে দিচ্ছে, আমাকে বোকা বানিয়ে, একদম বোকা বানিয়ে আমার এমএলএ এমপি করছে, আর আমাকে প্রচুর সম্পত্তি দিয়ে দিচ্ছে। না, দেব তো বলেছে যে আমাকে পটিয়ে পাটিয়ে আমাকে ওই মেদিনীপুরে ঘাটাল সেটা একবার হতে পারে, উনি তাহলে বারবার কেন নির্বাচনে দাঁড়ালেন? উনি কেন তখনই প্রতিবাদ করলেন না যেটা ঠিক নয়, এটা ভুল? উনি সুপারস্টার, ওনার শো করে প্রচুর টাকা হতে পারে, ওনার শাসক দলের সাথে কাজ করে অনেক টাকা হতে পারে। তৃণমূল যারা যায় তারা তো টাকার জন্যই যায়, তৃণমূলের প্রচারে গেলে অভিনেত্রীদেরকে 20 লাখ 25 লাখ করে টাকা দেয়া হচ্ছে। কি বলছো? হ্যাঁ, আমি তো সেটাই শুনেছি। এখন আমাকে তো কেউ মানে প্রচারে গেলে, এই টাকা প্রচারে গেলে 2011 সালে আমাকে প্রচারে ডাকা হয়েছিল, তখন তৃণমূলের জন্য 2011 সালে আমাকে 80,000 বা 1,20,000 দেওয়া হবে বলা হয়েছিল। আচ্ছা, কিন্তু আমি বলেছিলাম আমি কোনো রাজনৈতিক দলের হয়ে প্রচারে করবে না, কারণ আমি রাজনীতি করবো তো ভাবিনি, আমি তো অভিনয় করতে এসেছি। আমার এটাই আপত্তি নিবেদিতা দি, আমরা তো প্রফেশনালি কাজ করেছি, এখন সঙ্গে সঙ্গে তারা মনে করছেন যে আমরা প্রফেশনালি তৃণমূলের থেকে টাকা নিয়ে তৃণমূল উন্নয়ন করেছে বলে আমরা লোক ঠকিয়েছি। আমরা পাবলিক ফিগার, আমাদের জনগণ বিশ্বাস করেছেন শিল্পী হিসেবে। আচ্ছা, এই যে বৈভব নিয়ে একটা কথা উঠছে, হ্যাঁ, এটা নিয়ে তুমি যা জানো সেটা একটু বলো। দেখো, সত্যি কথা বলতে গেলে যে ধরনের লাইফস্টাইল, তুমি তৃণমূল করলে যারা এমএলএ হয়েছেন, এমপি হয়েছেন, তাদের কোটি কোটি টাকা হচ্ছে, আমি তাতে অত অবাক হচ্ছি না। কারণ শুধু অভিনেতা অভিনেত্রী কি, আমরা কালকে দেখতে পেলাম দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে বাড়িটায় তোমার একটা চিড়িয়াখানা বানিয়ে ফেলেছে তৃণমূলের। যদি তুমি কর্পোরেশনের কাউন্সিলরদের একটা মিটিং হচ্ছে, সেই মিটিং এর রাস্তায় যে গাড়িগুলো রয়েছে কোনোটাই 70-80 লাখ টাকার নয়। তো সুতরাং তৃণমূলে গেলে এই টাকা তো হচ্ছে, এমন ভাবে হচ্ছে যে শুধু 21শে জুলাইয়ের মঞ্চে নতুন নতুন আসা যে ছেলেমেয়েরা অভিনয় করছে, তারা যাচ্ছে, তাদের লাইফস্টাইল প্রচুর, এবং তাদের ঔদ্ধত্য এবং দাম্ভিকতায়, যে তুমি ঔদ্ধত্যর কথা বলছো না, তাদের এইটা বলারও সাহস হচ্ছে আমার না পোষালে চ্যানেলে কথা বলে ডিরেক্টর চেঞ্জ করে দেবো। তারা তো জানে না কোন কোন নেতা মন্ত্রীর সাথে কানেকশন আছে। মানে অভিনেতারা ডিরেক্টর চেঞ্জ করে দেবে, ডিরেক্টর চেঞ্জ করে দেবে। 2 দিন এসেছে, আমি বলতে শুনেছি। কিন্তু মজাটা হচ্ছে তারা ধরে নিয়েছে এবার তো আবার একটা রাজনৈতিক দল এসছে, সঙ্গে সঙ্গে এদের নামে বিষোদ্গার করে আমি শুধু টাক্সিডোটা চেঞ্জ করে। তুমি যে ধরো, তুমি জবে থেকে আর্টিস্ট ফোরামে আছো, দীর্ঘদিনে তুমি মেম্বার, হ্যাঁ, মানে 2007 থেকে বা 4 থেকে কোনো একটা সময় থেকে মেম্বার। তো এই যে চেঞ্জটা, মানে আগে যেরকম ছিল সেটার কিরকম চেঞ্জ হলো তোমার মনে হচ্ছে? চেঞ্জ মানে সত্যি কথা বলতে গেলে আর্টিস্ট ফোরাম
মানে আমি এই রাহুলের ঘটনাটা ঘটার আগে 7 বছর আমি 5 বছর আমি আর্টিস্ট ফোরামে যাইনি। আমি শুধু সাবস্ক্রিপশন দিয়ে গেছি, কারণ 27 বছরের একটা সংগঠন এবং একটা সময় আর্টিস্ট ফোরাম সত্যি মানুষ আর্টিস্টদের পাশে ছিল। কিন্তু 7 বছর যেতে অত্যন্ত বিরক্ত লাগতো, কারণ আর্টিস্ট ফোরামে তখন ওই 5-7 বছরটা বুমাদাও ছিলেন না। ওই সময়টাতে যারা আর্টিস্ট ফোরাম চালাচ্ছিলেন, যারা উঁচু উঁচু পদে রয়েছেন, যারা মাথার উপরে রয়েছেন, কার্যকরী সমিতির মধ্যে রয়েছেন, মানে আমি ইসি মেম্বারদের যারা তখন ওপরে রয়েছেন, ফোন করলে হ্যাঁ কি ব্যাপার, কি দরকার, এইভাবে কথা বলছেন। আর্টিস্ট ফোরাম প্রভু আমরা ভৃত্য সেটা কিন্তু নয়। আর্টিস্ট ফোরামের এই ঔদ্ধত্য মানায় না, কারণ তারা আমার মতন সিনিয়র আর্টিস্টকে বলছে কি দরকার। কথা বলতে গেলে এত ওভার দ্য টপ, এত অ্যারোগ্যান্স, কারণ তারা সবসময়ই ভাবছেন আমরা তো কোথাও একটু শাসক দলের কাছে ভালো সেজে রয়েছি, যদি এমন কোনো কথা বলে, এর তো ভীষণ মুভ হট, এমন কোনো প্রশ্ন করে যেটা আমি উত্তর দিতে পারবো না। আর্টিস্ট ধরে আমি রাহুলের মিটিং এ গিয়ে একটা সামান্য ব্যাপারে কথা বলতে গেছি একজন ইসি মেম্বার দিদির সঙ্গে, এত পারবো না রে, এত সম্ভব নয়। এটা এখনো তাদের কথা বলার ধরন। আরো নো, মানে এই রুডিটি, এই ঔদ্ধত্যটা কিসের জন্য? আর আর্টিস্ট ফোরামে কেউ কোনো কথা বলতে গেলে আমি মানছি, এটা অনেকের বক্তব্য, আমি অনেকের হয়ে কথাটা বলছি, এবং এই ফোরামের কোনো একটা সমস্যার যদি কথা ওঠে, বলে এটা এখন আলোচনা করার বিষয় নয়। ঠিক, আমার একটাই বক্তব্য যে একটা যখন কোনো মেম্বার, সবাই তো সাবস্ক্রিপশন দিচ্ছে, টাকা দিচ্ছে, ফোরাম কাজ দেয় না, কিন্তু যারা কাজ করে পয়সা রোজগার করছে তারা ফোরামকে টাকা দিচ্ছে, মানে কোথাও সংগঠন তাদেরকে সেই ন্যূনতম সম্মান দেবে। সেই তো, যে কোনো মিটিং এ যদি সবাইকে ডাকা হয় এবং কেউ কোনো কথা বলতে গেলে বলা হয় এটা এখন আলোচনা করার বিষয় নয়, বলতেই পারে। এটা কেন বলা হয় না সবার গ্রিভান্স শোনার জন্য একটা দিন মিটিং করা হবে বছরে? সেটা তো আমি কোনোদিন দেখলাম না। শুধুমাত্র যারা পদাধিকারী বলবেন, বাকিরা শুধু ইয়েসম্যান হয়ে বলে চলে আসবেন, সেটার জন্য আর্টিস্ট ফোরাম, আমি অন্তত রুড ব্যবহার পেয়েছি। মানে আমি সত্যি কথা বলতে গেলে আর্টিস্ট ফোরামের সাথে কথা বলতে গেলে আমার প্রথমেই মনে হয় বাবাকে দুর্ব্যবহার করবে। টুলু, শুভ্রজিৎ আমার খুব ভালো বন্ধু, শুভ্রজিৎ তো হ্যাঁ খুব ভালো বন্ধু। একটা সময় একটা পেমেন্ট রিকভারির আমাদের সমস্যা হয়েছিল, সেটা 5টা সিরিয়াল একসাথে বন্ধ হয়ে গেছিল, রানা সরকারের প্রডিউসারের পেমেন্ট রিকভারি, তখন আমাদের প্রচুর ঝামেলা হয়েছিল। বাট সেই সময়টা দেখেছি অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসের কাছে কি অসহায় ভাবে, মানে হেল্পলেসলি ফাইট করেছে অরিন্দম দা এবং বুম্বাদা। এবং বুম্বাদা আমাদের সামনে বলেছেন, বলছে নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছে আমাদের। সেই সময়টা কিন্তু আমি সেই হেল্পলেসনেসটা দেখেছি। কিন্তু আমরা এটাও বলবো সেই সময়টা ফাইনালি বুম্বাদা ফাইট করে কিন্তু আমাদের টাকাটা উদ্ধার করেছিলেন। কিন্তু ওনার হেল্পলেসনেসটাও দেখেছি। আমরা গিয়ে বুম্বাদার সাথে আমি খুব খারাপ উনি বলছেন যে সামনে ইলেকশন আছে, এখন আমি অরূপকে বলতে পারবো না, আমি ঝগড়া করে ফেলেছি। আমি বলেছি আমার একটা কলিগের বাচ্চা হবে, বাচ্চাটাকে বলবো ইলেকশন আছে, বেরোস না বাবা। দেখো, পেটে ভাত না থাকলে না আমরা ফাইট করবো। আমি পরবর্তীকালে বুম্বাদাকে সরি বলেছি, তোমার সাথে এভাবে রুডলি আমার কথা বলা উচিত হয়নি। কিন্তু বুম্বাদা আমাকে কিন্তু সেটার জন্য কোনো খারাপ ভাবে নেননি। বুম্বাদা বলেছেন আমরাও বুঝতে পারছি, এবং যে কারণে একটা সময় বুম্বাদা আর্টিস্ট ফোরাম ছেড়ে দিয়েছিলেন বিরক্ত হয়ে, কারণ জানছেন ফোরামে যারা বসে আছেন সেখানে নিজের মতন করে কাজ করা যায়নি। আমি বুম্বাদার যে ঘটনাটা এর সাথে হয়েছে, জিতুর সাথে, জিতু যেটা বললো, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বুম্বাদার সাথে সেটা হয়নি, ঠিক আছে, সেটা যদি না আমার হয়নি মানে জিতুর সাথে হয়নি, আমি সেটাও বলছি না, ওর অভিজ্ঞতা আলাদা, ওদের মধ্যে ব্যবহারের একটা ভয়ঙ্কর। এবং তার ফলে যেটা হতে থাকলো, এই রিসেন্ট ইলেকশন হলো, মানে সব সময় যদি প্রতিটা মানুষ সিদ্ধান্ত নেন যে আজকে শাসক দল ঘনিষ্ঠরা যেভাবে বলবে সেভাবে চলবো, আমি বাবা খুব ভালো সেজে থাকবো, ভালো সেজে থাকলে আর্টিস্ট ফোরাম করা উচিত নয়। তারা ফোরামে করবেন না। যাদের সেই সাহস আছে, সেই সাহস আমি বারবার বলবো দেবযানী দি, অরিজিৎ দা ছিল। প্রিয়া সেনগুপ্তর ব্যাপারটা কি? প্রিয়া সেনগুপ্ত ইম্পার ব্যাপারটা তো আমি, দেখো আমি তো প্রডিউসার নই, আমি ডিরেক্টর না। ইম্পার ব্যাপারটা আমি যেটা দেখছি, ইম্পা হচ্ছে প্রডিউসারদের একটা অর্গানাইজেশন, যেটা আমি নিউজ পেপারে দেখছি, সোশ্যাল মিডিয়ায় দেখছি, বা আমি বন্ধু বান্ধবের কাছে শুনছি, আমি শুধু এটার ক্ষেত্রে ততটাই বলতে পারবো। কিন্তু নেক্সাসটা সরকারের তরফ থেকে এমন ভাবে হয়েছিল, একটা সিরিয়ালের স্ক্রিপ্ট কি হবে, সেই সিরিয়ালে পশ্চিমবঙ্গে রেপ হয়েছে এটা দেখানো যাবে না, সেটা রিশুট করতে হয়েছে একটা সিরিয়ালকে। সে কি রে? হ্যাঁ, এবং আর্টিস্ট ফোরামে তখন যারা শাসক দল ঘনিষ্ঠরা থেকেছেন তারা বুঝিয়েছেন যে কোথাও পেমেন্ট নিয়ে, কারণ প্রডিউসারদেরকেও শাসক দল ঘনিষ্ঠ হতে হয়েছে ব্যবসা করতে, এবং বুঝিয়েছেন কোথাও কোনো গন্ডগোল হলে আমরা সেটা সামলে দেব। তাই সেই জন্য তাদের কাজের ফ্লোতে কিন্তু কোথাও কোনো অসুবিধা হয়নি।
এরকম প্রচুর মানুষকে দেখতে পারি। আমি এটাও বলছি, আমি আর্টিস্ট ফোরামে যদি 18 জন থাকে 18 জনের কথা বলছি না, বাট 8 জনের কথা আমি ডেফিনেটলি বলছি। তাদের কাজে অসুবিধা হয় না। এবং তারা কখনো আর্টিস্টের গার্ডিয়ান হয়নি, আর্টিস্টকে বলছে তুমি কোথাও পেমেন্ট না পেলে মেল করো, ফরওয়ার্ড করে দেবো। ও এটা তো চুকলি খাওয়ার মতন যে স্যার স্যার অমুকরা তোমার নামে বলছিল। হ্যাঁ। আমরা বারবার বলেছি আচ্ছা, এই ফোরামে কেন অরূপ business স্বরূপের committee থাকবে? কাছাকাছি কারা যেতে পারতো? স্বরূপের কাছাকাছি তারা যে কোনো লোকজনই যেতে পারতো, তারা গিল্ডের লোকজন, তারা প্রত্যেকটা গিল্ডের যারা মাথা তারা যেতে পারতো। মানে ধর আর্টিস্ট ফোরামের মাথারা যেতে পারবে, অবশ্যই। তোর ইম্পার মাথা যেতে পারবে, অবশ্যই। টেকনিশিয়ানসদের যারা ওদের মাথা, অবশ্যই। সব গিল্ড গুলোর মাথাগুলো শুধু যেতে পারবে। আর্টিস্ট ফোরাম খালি ফেডারেশনের সাথে সম্পৃক্ত ছিল। আর্টিস্ট ফোরাম একটা সময়ের পরে ফেডারেশনের থেকে টেকনিক্যালি আলাদা হলো। টেকনিক্যালি কারণ বলছি, আর্টিস্ট ফোরামের ফাংশন তখন অব্দি না ভয়ে ঠক ঠক করে কাঁপছে। যারা সেই অর্থে সক্রিয় ঝান্ডা ধরেনি তারা আন্ডার কাভার হয়ে মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক, এইরকম একটা ভালো মানুষের মুখোশ পরে থাকছে, আর বাকিরা সক্রিয়ভাবে বলছে যে ঠিক আছে, মানে এটা বাকিটা আমি দেখে নেব। আমার তো আর্টিস্ট ফোরামে আমাদের সবার, কিন্তু এখন আর্টিস্ট ফোরাম হয়ে গেছে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে হয়, কারণ ভেতরে স্যার এবং ম্যামেদের মিটিং হচ্ছে। আর্টিস্ট ফোরাম সবার, সেখানে ঢোকার জন্য দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে হবে কেন? আমরা কি এমএলএ এমপির অফিসে ঢুকছি? এবার আর্টিস্ট ফোরামের যদি ইসি স্পেশাল মিটিং হয় তাহলে তার জন্য স্পেশাল ঘর থাকা উচিত। বেশিরভাগ সময় আর্টিস্ট ফোরামে ঢুকতে গেলে দেখি বাইরে 2-3 জন লোক গার্ড দিচ্ছে, ভেতরে জরুরি মিটিং হচ্ছে। মিটিং হচ্ছে তো আমাদের জন্য। আর্টিস্ট ফোরাম যতটা কমিটির ততটাই আমাদের। আর্টিস্ট ফোরাম কারুর বাপের সম্পত্তি আচ্ছা, আরেকটা নয়। দেখো, সত্যি কথা বলতে গেলে, তুমি আমার সাথে কথা বলেই বুঝতে পারছো, আমি কখনো কোথাও যেখানে ঝোল আছে সেই ঝোলের মধ্যে থাকিনি বলে সবাই আমাকে নিয়ে একটু অস্বাচ্ছন্দ্য বোধ করেছে। আমি 10 বছরে টানা 10 মাসই কাজ পাইনি। আমার নন ফিকশন আছে বলে আমি সার্ভাইভ করে গেছি। তার কারণ হচ্ছে আমাকে এই কথাও বলেছে, ইনফ্যাক্ট মজা করেই বলেছেন, তার একটা খুব নামকরা অ্যাক্টিং ইনস্টিটিউটে আছে, সে একজন অ্যাক্টার, খুব মিষ্টি ছেলে। সে বলেছিল বাবা তোমার নাম কোথাও বললেই বলে ওরে বাপরে ওর নাম, ও তো বিরোধী। আচ্ছা, ফিল্ম ফেস্টিভ্যালে যখন আর্টিস্ট ফোরাম আমাদের ছিল, যখন কোনো রাজনৈতিক রং ছিল, ফিল্ম ফেস্টিভ্যালের দায়িত্বই তো আমাদের থাকতো, আমাদের তো মেয়ের বিয়ে। তারপর যবে থেকে রাজনীতির রং লাগলো, আমাকে 2-3 বার 21শে জুলাই মঞ্চে ডাকলো, আমি গেলাম না। তারপরে আমাকে আর কোনোদিন কোথাও কোনো প্রোগ্রামে ডাকা হয়নি। আচ্ছা, এই যে এদের ধর প্রচুর পয়সা কড়ির ব্যাপার একটা তো আছে, মানে ধর এই যে সরকার করছে দল করছে, তাদের তো কিছু ইনকামের জন্যই করছে, পয়সার জন্যই করছে, এবং সেটা না এক একজনে বাড়তে 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 এমন হয়েছে। লাবণী বলছিল তো সেরকম তো। আমি লাবণীতে যে কথাগুলো বলেছে আমি সেগুলো শুনেছি, এবং আমার লাবণীতে কিছু ভুল বলেছে বলে আমার একদম মনে হয়নি। একদম মনে হয়নি। হ্যাঁ, হতে পারে এদের বাড়ির বৈঠকে আড্ডায় আমরা যাইনি বলে আমি চাক্ষুষ ভাবে দেখে এসে ভিডিও শুট করে নিয়ে আসতে পারিনি, কিন্তু এটা হয়েছে। শুনেছিস? একদম শুনেছি, অনেক প্রত্যক্ষদর্শীর কাছ থেকে শুনেছি। এবং আমার নিজের যেহেতু সেই মানে অসৎ, মানে ভীষণ শর্টকাটে টাকা রোজগার করা বা ফোকটাই টাকা রোজগার করা, বা মেরুদণ্ডটাকে ত্রিফল ছাতার মতন ছোট করে যদি সব কাজ তারা করে, সব শো তারা করে, সব ইভেন্ট তারা করে, এমনিতেই টাকা তো অটোমেটিক্যালি তাদের কাছে আসছে। প্লাস তাদের প্রত্যেকটা অ্যাপিয়ারেন্স ফিতে শাসক দল গাদা গাদা লাখ লাখ টাকা দিচ্ছে শুধু মঞ্চে আমার পাশে তারা দাঁড়িয়ে থাকবে বলে। তাদের কেন দিদিকে ভালো লাগবে না? আমাদের ট্যাক্সের টাকা 9-6 হয়েছে। আমার আপত্তি হচ্ছে লাবণীদির পরের কথাটা যেটা বলেছে, এই সমারসল্ট খেয়ে আবার আমরা এখন তো আমরা অভিনয় করব বলে আমরা এতদিন যারা কাজ করতে পারিনি সেইখানটা এসে আবার এটাতে আমার আপত্তি আছে। আচ্ছা, তোমরা সুযোগ সুবিধা নিয়েছো, স্টে। আচ্ছা, এবার রাজ বলছে যে আমি এবার শুধু সিনেমা করাতেই থাকবো। উনি সিনেমা করবেন, উনি সব সিনেমাতে অডিশন অনুযায়ী শুধুমাত্র লবির বাইরে অন্য আর্টিস্ট নেবেন তো। আচ্ছা, কোয়েলকে রাজ্যসভায় পাঠানোটা তোর কাছে কি মনে হয়? আমার মনে হয়েছে যে মানুষটার জীবনে কখনো কোনো ব্যাপারে কোনো রাজনৈতিক মতামত ছিল না। কোয়েল ক্যান বি আ ভেরি গুড গার্ল। কোয়েল খুব ভালো অভিনেত্রী হতে পারে, খুব ভালো মানুষ হতে পারে, খুব ভালো মা হতে পারে, খুব ভালো মেয়ে, এক্স্যাক্টলি, খুব ভালো অভিনেত্রী। হ্যাঁ, কিন্তু অ্যাজ এ পলিটিশিয়ান মানুষের কথা চিন্তা করা মনে হয় না। কিন্তু ওনার কখনো কোনো অবস্থায় কোনো রাজনৈতিক মতামত আমরা জানতে পারিনি। তাই রাজনৈতিক ভাবে আমি ওনাকে এমপি হিসেবে, একজন ভোটার হিসেবে পলিটিক্যালি আমি ভরসা করছি না। ওনার পলিটিক্যালি সেই মেধা আছে বলে আমি এখনো অব্দি কোনো প্রমাণ পাইনি। ঠিকই। আর কাজ না পাওয়া, এই যে মুখে ব্যান করা হয়েছে আজকে, অনির্বাণ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, এনাদেরকে মুখে ব্যান করা হয়েছে। মুখে না বলে কত আর্টিস্টকে ব্যান করা হয়েছে, শুধু ওদেরকে নেবো না, ওকে নিস না, না না ওকে কে নেবে বাবা, ও যা স্ট্রেট ফরওয়ার্ড, ওকে নেওয়া যাবে না, এগুলো ব্যান নয়।
আজকে তারপরে যারা একটা ক্ষমতা নিয়েছে, ক্ষমতায় থেকে তারা পুরো একটা টিম তৈরি করেছে, সেই রকম কুক্ষিগত করে সেই টিমটা সেট করে আবার আরেকটা উত্তরীয় গাড়ি দিয়ে বসে পড়বে। তোর কি মনে হয় বোঝাপড়াই এখন দেখছি। আবার সেই জায়গাটা ভালো করে ফিরে আসবে? কারণ ওরা বলেছে হিরণকে, পাপিয়া অধিকারীকে, রূপা গাঙ্গুলিকে এবং রুদ্রনীলকে লকেট দিয়েও বলেছে আমি এটার লকেট মধ্যে। হ্যাঁ, লকেট তো বেশিরভাগ সময় দিল্লি ফিল্লি করতে বড়, সবচেয়ে বড় কথা আমাদের মিঠুন দা আছে। হ্যাঁ, দেখো এগুলোর ক্ষেত্রে এখানে যাদের নাম বললে প্রত্যেকে কিন্তু ওই খারাপ কালচারটা দেখে ভুক্তভোগী। হ্যাঁ। এবং আমাদের ইন্ডাস্ট্রিতে আমি এটা অস্বীকার করার জায়গায় নেই। প্রসেনজিৎ চ্যাটার্জি এবং রূপা গাঙ্গুলি মিলে আমি আর্টিস্ট ফোরামে যাওয়ার আগে যে আর্টিস্ট ফোরামের পাওয়ারটা ওনারা দুজনেই তৈরি করেছিল। হ্যাঁ, হ্যাঁ। তো এখন যে সরকার এসেছেন তারা এই ফ্রি হ্যান্ড দিয়ে কাজ করার সুযোগ দেবেন বলেছেন, এটা একটা আশার কথা। কিন্তু তার একটা বড় সংশয় হচ্ছে ওয়ার্ক কালচারটা যেভাবে নষ্ট হয়ে গেছে সেটাকে সম্পূর্ণ ফিরিয়ে আনতে আমি শুধু বলবো সেটার অপেক্ষায় আছি। আমি যে বলবো যে মানে এটা তোকে হবে না। যখন তোকে যেমন টাঙিয়ে রেখে দেওয়া হলো 2 ঘন্টা 3 ঘন্টা, সেটা বললে যেন তার একটা তাকেই তো আগে ব্যান করা উচিত ছিল, যে টাঙিয়ে রেখে নায়িকাকে চলে গেছে 2 ঘন্টার জন্য। এই আগের সম্মানটা যেন সবার ফিরে আসে, আমরা আর্টিস্টরা যেন আর অর্ডার সাপ্লায়ার না হয়ে যায়। তখন অভয়ার ইয়ে হলো, তখন প্রচুর লোকে হেঁটেছিল। হ্যাঁ, তোমার ঋতুপর্ণা শাঁখ বাজিয়েছিল, নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছিল, রচনার কথা নিয়ে হয়েছিল, এ হয়েছিল। তো সেটাকে তুই কি চোখে দেখিস? দেখো এখন প্রচুর লোকে হেঁটেছিল নিজেরা নিজেদের দায়িত্বে, আর প্রচুর শিল্পী অমুক কেন আসছে না, তমুক কোথায়, এই যে জনরোষ তৈরি হয়ে গেল, তারা ভাবলো আমাদের যদি ব্যান করে দেওয়া হয়, সেইটার জন্য আউট অফ ফোমো প্রচুর মানুষ তখন মুখ খুলেছিলেন। তাই সুতরাং কোন শিল্পী কোন ইনসিকিউরিটি নিয়ে কথা বলবে সেটা তো আমি বলতে পারবো না। আমি শুধু আমারটাই বলতে পারি, আমি দিনের পর দিন হেঁটেছিলাম, আমি আমার আইডিওলজি থেকে হেঁটেছিলাম। কারণ আমার সাথে অন্যদের একটা বেসিক তফাৎটা বুঝতে হবে দিদি। আমি যে কথাগুলো বলছি আমি আমার দায়রাতে থেকে এখতিয়ারে থেকে তুই বলছি। কিন্তু কাজ যে খুব বেশি পেয়েছিস তা তো আমি না, কাজ কাজই পাইনি, পাসনি। এটাই বলছি। তুই এই জ্যোতিষী, তারপর অমুক নানা রকম তোর আমাকে প্রত্যেকে বলেছেন, এবং আমার বেবি পায়রা ছবি দেখেও বলেছেন যে কেন একে কাজে লাগানো হয়। এত সুন্দর চেহারা, এত কিছু, প্লাস আমি পাটটা ভালো করে করতে পারি, বিশ্বাস করো। আমি মানে শুধু একটা গ্ল্যামার লিপস্টিক লাগিয়ে সিরিয়ালে চোখ ঘুরিয়ে কর্পোরেট বিচ হচ্ছি, তার বাইরেও আমি অভিনয়টা করতে পারি। ওটা একটা চরিত্র, পুলিশ বা নেগেটিভ রোল করার বাইরে আমি আরো প্রচুর চরিত্র অভিনয় করতে পারি। কিন্তু প্রশ্নটা হচ্ছে অভিনয় করার কন্ডিশন কি? নিজের কাজটা মন দিয়ে করব, প্রোডাকশনে কোনো ট্যান্ট্রাম করব না, প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করব, নিজের কাজেই ফোকাস করব, তার বাইরে কোনো কিছুতে থাকবো না, এমনকি কোনো পলিটিক্সেও থাকবো না, মানে কিচেন পলিটিক্সেও থাকবে না। আমি শুধু এইগুলোই করেছি। আর যেটা অন্যায় সে সাদাকে সাদা কালোকে কালো বলেছি, তার শাস্তি পেয়েছি। আমি 21 জুলাই মঞ্চে গিয়ে পতাকা ধরিনি, ওই যে বললাম মোর নাও এই বলে খাতক হোক আমি তোমাদেরই লোক, আমি সেটা করিনি। আমি আত্মসম্মান রেখেছি। আর আত্মসম্মান গত 10 বছর ইন্ডাস্ট্রিতে যেসব শিল্পীদের আত্মসম্মান আছে, আমি একা নই কিন্তু, যেসব শিল্পীদের আত্মসম্মান আছে তাদের বেশিরভাগেরই কাজ নেই। সিরিয়ালের ক্ষেত্রেও তো সবটাই তো, মানে সেক্ষেত্রে আমি জানি না চ্যানেলের কি কর্পোরেট পলিসি, বাট প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা বোঝাপড়া এমনও শুনেছি, এটা আমি বলবো শুনেছি, যেখানে চিত্রনাট্যকারকে কিছু আন্ডার দ্য টেবিল দেয়া হয় সেই ট্র্যাক বাড়ে। আমি এরকম কথাও শুনেছি। চিত্রনাট্যকারকে সিরিয়ালে ক্যারেক্টার তো স্ক্রিপ্ট রাইটারের উপর দাঁড়িয়ে থাকে। কোন ট্র্যাক কতদিন বাড়বে, মানে সব পদে পদে এটা পুরো করাপ্ট হয়ে গেছে। মানে তোর ক্যারেক্টার বাড়বে তার জন্য তাকে আন্ডার টেবিল দিতে হবে, সে কথাও শুনেছি, হয়তো ঘুরিয়ে বলা হয়েছে। তো সেই টাকাটাই বা সেই অভিনেতা পাবে কোথা থেকে? সে পাবে, সেটা ডেট বাড়ছে, মানে ইন আ ফর্ম অফ কাট মানি। ইন আ ফর্ম অফ কাট মানি, ওর ডেটটা পাচ্ছে, চ্যানেল থেকে টাকা পাচ্ছে, ওকে কিছুটা দিচ্ছে, আমার ডেটটা আরো বাড়াও। কপাল আমার। কারণ এখন না ওই যে বুঝতে পারছেন আপনারা, যে সিরিয়াল দেখেন দিনের পর দিন একটা লোককে দেখছেন, মানে তাকে চ্যানেলের কাছ থেকে ডেট তার কাছে বাড়ানো হচ্ছে, ফলে সে টাকাটা বেশি পাচ্ছে, ফলে চিত্রনাট্যকারকে আন্ডার টেবিল দিচ্ছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি এটা 100 জনের মধ্যে 100 জনের কথা বলছি না, বাট 100 জনের মধ্যে নিশ্চয়ই 30 থেকে 40 জনের ক্ষেত্রে এটা হচ্ছে, বাকি 60 জন নিজের যোগ্যতায় করছে। মানে পুরোটাই কাটের উপরে, পুরোটাই করাপশন এমন খোকলা হয়ে গেছে। এটা নতুন করে কি করে রিঅর্গানাইজ করবে, কি করে আবার আমরা 2008 থেকে 11-র ওয়ার্ক, কারণ আমি 2006 এসেছি, তার আগেরটা আমি দেখিনি, সেই ওয়ার্ক কালচারে ফিরবো যেখানে এই এখন যারা কাজ করছেন তারাই তো কাজ করেছেন, এই একে অপরের প্রতি বিষোদগার তো ছিল না। এখন তো আমার খারাপ লাগছে আমার সহকর্মীদের সম্বন্ধে বলতে, আমার এটা শিক্ষা বা রুচি নয়,
কিন্তু প্রত্যেকটা কিছুর একটা তো শেষ হওয়া দরকার। হুম। নতুন তো সরকার এসছে, এখন এখন সরকার তো 7 দিন হয়েছে। কথাটা হলো যে তাহলে পরে একটা নতুন সূর্য ওঠার আমরা স্বপ্ন দেখতে পারি কি? আমরা সূর্য ওঠার জন্য আশা করতে পারি এবং অবশ্যই দাবি করতে পারি। হ্যাঁ হ্যাঁ, আশাও আমাদের সরকারের কাছে, এটা দাবিও আছে। সবারই একটা ভরসা ছিল যে এই সরকার আর কোনোদিন যাবে না, হ্যাঁ এই মৌরসিপাটটা প্রজন্মের পর প্রজন্ম আমরা চালিয়ে যাব। তারা ভাবতেই পারেনি যে কোনো জিনিসের অতিরিক্ত বাড়াবাড়ি ভালো নয়। অহংকারী না পতনের মূল। প্রত্যেকটা অর্গানাইজেশন ভেবেছিল আমরা ক্ষমতার সঙ্গে আছি, আমরা হাতে মাথা কাটবো, এই ঔদ্ধত্য প্রত্যেকটা অর্গানাইজেশন। সাথে তুমি ফোরাম ফেডারেশন ইম্পা বলো, আর্টিস্ট বলো, প্রোডাকশন হাউস বলো, সেটা ডিরেক্টর বলো, যারা ক্ষমতার কাছে আছে এবং যারা বারবার সেই স্পটলাইট পাচ্ছে, তারা ভেবেছিল এটাই শেষ কথা, এটাই মানুষকে সম্মান দেবো না। তাহলে আজকে ভাবা যায় সমস্ত শিল্পীদের দেখে মুখ ঢেকে পালাতে হচ্ছে, চোর চোর বলে ছুটছে। সম্মানে কোথায় ছিলেন আর কোথায় গিয়ে দাঁড়ালেন? কোন আর্টিস্টের নামে কোটি কোটি ব্যবসা হয় কর্পোরেট বুকিং ছাড়া? সেই সবাই সবটা জানে, কারুর নামে বিক্রি হয় না। আমি হলে না প্রতিটা সিনেমার টিকিট কেটে দেখি। আমার না কেউ প্রিমিয়ারে ডাকে না, পাতা দেয় না, কারণ আমি তো বিরোধী, কাজ ফাজ দেয় না, ফালতু। আমি প্রতিটা সিনেমা দেখি। কেন দেখি জানো? নতুন আর কি কি ভালো কাজ হচ্ছে আমায় তো শিখতে হবে। আমাকে যদি প্যাড পরে মাঠে খেলতে না দেয়, তাহলে আমি বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে প্রতিদিন ম্যাচ দেখবো, যাতে আমার ফর্ম পড়ে না যায়। খুব ভালো খবর, এটা কথা বলেছিস। এটা কিন্তু তোর অভিনয়ের জন্য না, এটা জীবনের প্রত্যেকটা কাজের জন্যই সত্যি। এখানে আমি নিজের চোখে কর্পোরেট বুকিং দেখেছি, হল ঠেসে যাচ্ছে, যারা আসছে কি আর্টিস্ট আছে রে, পপকর্ন খা, এই খা। আমি নিজের চোখে দেখেছি হল টু হল, প্রত্যক্ষদর্শী। মানে ওই কর্পোরেট বুকিং গুলো নিয়ে গ্রামে গঞ্জে ছড়িয়ে দেওয়া হয়, তাই তো? আমি নিজের চোখে দেখেছি প্রচুর সিনেমার, মানে কর্পোরেট বড় বড় সিনেমা। বুঝিয়ে দিই একটু দর্শকদের, কর্পোরেট বুকিং মানে হচ্ছে যে নিজেরাই বুক করে নিচ্ছে, সেই টিকিট গুলো নিয়ে গ্রামে গঞ্জে ছড়িয়ে দিচ্ছে, তারা ফ্রিতে এসে পার্টি ক্যাডাররা আসছে, পার্টি ক্যাডাররা আসছে, ছবি দেখছে এবং লোকে ভাবছে ভর্তি হল, তাই তো? হ্যাঁ, এই করে আমি প্রত্যক্ষদর্শী, কারণ আমি সব সিনেমা, সমস্ত এখনো যে সিনেমা চলছে, আমার প্রিমিয়ারে ডাকিনি, কিন্তু আমার টিকিট কাটা হয়ে গেছে, আমি সিনেমাটা দেখবো। বুঝতে পেরেছি। কারণ এর মধ্যেও যদি কোথাও কোনো ভালো কাজ হয়, ওটা তো শিখতে পারবো। যাকে রূপালী, আজকে এইখানেই শেষ করি, এবং তোর এখন অনেক সময় আছে, তোর কাজের তো সময় এড়িয়ে যায়নি। আমাদের তো রিটায়ারমেন্ট হয় না। হ্যাঁ, রিটায়ারমেন্ট হয় না, শুধু ওয়ার্ক কালচারটা বদলাতে হবে দিদি। আশা করছি ওয়ার্ক কালচার এবার বদলাবে, কারণ অনেকগুলো লোক দায়িত্ব নিচ্ছে। ঠিক, হ্যাঁ, সুতরাং এই বলেই আজকে এখানে শেষ করি, যে তুই ভালো থাকিস, হ্যাঁ, এবং তোর কাজকর্মটা ভালো হোক। আমি এইভাবে এটা শেষ করি যে আজকে রূপালী যে কথাগুলো বললো, ভীষণ ভেতরের একটা উষ্মা, শুধু না, যন্ত্রণা, কান্না সব মিলে, এবং ভেতর থেকে ও কথাগুলো বললো, এটা আশা করি আপনারা বুঝতে পারলেন। এবং যত বেশি অভিনেতা অভিনেত্রীরা এই অন্যায়ের প্রতিবাদ করবেন, এগুলো তো অন্যায় হচ্ছিল, তা প্রতিবাদ করবেন, তাহলে হয়তো জায়গাটা খুব দ্রুত আবার স্বাভাবিক জায়গায় ফিরে আসতে পারবে, এবং ওরাও খুব সুন্দর করে কাজ করবে, এবং আমরাও ভালো ভালো ছবি দেখবো। ঠিক আছে, এই বলে আজকে এখানে অনুষ্ঠানটা শেষ করি। ভালো থাকবেন, আশপাশে সবাইকে ভালো রাখবেন। নমস্কার। আমাদের কথা, আমাদের আসল কথা, সাজানো গোছানো, ফেক ম্যানিপুলেট করা কথা নয়। সত্যি সত্যি যা যা সত্যি ঘটছে আমাদের চারপাশে, সেই কথাগুলো কিন্তু নিবেদিতা দিয়ে নিয়ে আসছেন ওনার চ্যানেল নিবেদিতা অনলাইনে। তাই সত্যিটাকে জানতে হলে এই চ্যানেলটা দেখুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।